নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মঙ্গলবার ভোর রাতেই পাকিস্তানের বিমান ঘাঁটিতে বালুচ লিবারেশন আর্মির হানা, বেশ কিছু জওয়ানের মৃত্যু, বিমান হেলিকপ্টার ধ্বংস। আসলে বালুচিস্তান পাকিস্তান জোর করে দখল করেছে 1948 সালের মার্চ মাসে। বালুচের মানুষরা নিজেদের পাকিস্তানের নাগরিক মনে করেন না এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়ে বালুচিস্তানের মানুষের আপত্তি আছে। তাদের বক্তব্য ইসলামাবাদ এবং বেজিং বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদকে কার্যত লুট করছে, বালুচিস্তানের মানুষ তার কোনো সুফল পাচ্ছেন। তাই বালুচ লিবারেশন আর্মির সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সংঘর্ষ হয়। আমি এই কথাটা কেন বললাম? এ কথাটা সেই জন্যই বললাম যে পাকিস্তান ফেল স্টেট, ওখানে ক্ষমতার অনেকগুলো ভরকেন্দ্র, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, মোল্লাতন্ত্র সবাই ক্ষমতার ভাগ পেতে উন্মুখ। যদিও সেনাবাহিনী নিয়ন্ত্রক একটা পুতুল সরকারকে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে সেনাবাহিনী ইসলামাবাদে ক্ষমতাসীন করেছেন। তাহলে পাকিস্তান খুব ফ্র্যাজাইল, ফেল স্টেট, আইএমএফ অ্যাডিক্ট। 20 বার আইএমএফ এর থেকে বেল আউট প্যাকেজ নিয়েছে বিগত 40 বছরে। আর আমাদের ভারতবর্ষ দেখুন, আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতি দিকে ধাবমান। ভারতবর্ষে বিগত 10 বছরে পাঠানকোট আর উড়ি ছাড়া কোনো বড় হামলা হয়নি সন্ত্রাসবাদীদের। কাশ্মীরে আগে যা ছিল তার থেকে অনেক কম। কাশ্মীরের পরিকাঠামো উন্নয়ন হচ্ছে অভূতপূর্ব। সারা ভারতবর্ষ জুড়ে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের যে কাজ হচ্ছে সেটা অকল্পনীয়। 20 লক্ষ কোটি টাকার প্রকল্প বটলনেকে আটকে ছিল ইউপিএ জমানার শেষ দিকে। তার অধিকাংশ কাজ শুরু হয়েছে, শেষের মুখে মাঝপথে শেষ হয়ে গেল। অটল সেতু 21 কিলোমিটার, আইল্যান্ড সিটি মুম্বাই থেকে নভি মুম্বাইকে যুক্ত করা হলো। নেহেরুজির সময় এই প্রকল্প কনসেপ্ট করা হয়েছিল। 16 সালে টেন্ডার, 18 সালে কাজ শুরু, 20 সালে কোভিডের জন্য বন্ধ। 2024-এর 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিনে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সেটা তুলে দেন। কাশ্মীরকে মেনল্যান্ডের সঙ্গে যুক্ত করা হচ্ছে রেলের মাধ্যমে। উত্তর পূর্বে অভূতপূর্ব ইনফ্রাস্ট্রাকচারের কাজ হচ্ছে। সারা দেশ জুড়ে পরিকাঠামোয় বিপুল লগ্নি হচ্ছে, কাজ হচ্ছে, লোকে দেখতে পাচ্ছে। আর ভারতবর্ষ ওই উড়ি পাঠানকোট ছাড়া এই বিগত 10 বছরে কোনো বড় সন্ত্রাসবাদী হামলা হয়নি দক্ষ নেতৃত্বের জন্য। একথা অনস্বীকার্য যে কেন্দ্রে যদি একটা শক্তিশালী সরকার না থাকে তাহলে কিন্তু অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে। কেন্দ্রে শক্তিশালী সরকার এবং শক্তিশালী প্রধানমন্ত্রী আছে বলে দেশের একটা বড় অংশের মানুষ মনে করে, এবং তারা মনে করেন যে হ্যাঁ, বেকারত্ব আছে, দারিদ্র আছে, মুদ্রাস্ফীতি আছে, কিন্তু মোদিজির নেতৃত্বে ভারতবর্ষের সম্মান বিশ্বে বেড়েছে। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা অনেকটা সুরক্ষিত হয়েছে, কোনো বড় হামলা ঘটেনি। 10 বছর ধরে এনডিএ সরকারের বিরুদ্ধে বড় কোনো অভিযোগ নেই। রাফাল নিয়ে রাহুল চিৎকার করেছিলেন কিন্তু চুপ করে গেছে। এখন হচ্ছে ইলেকটোরাল বন্ড। ইলেকটোরাল বন্ডে 47% টাকা বিজেপি পেয়েছে। 17টা রাজ্যে কেন্দ্রে ক্ষমতায় আছে। যারা একটা রাজ্যে ক্ষমতায় তারা বিজেপির পরে ইলেকটোরাল বন্ডের টাকা পেয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আর শুধু বিজেপিকে দোষারোপ করা হচ্ছে, দেখো অর্গানাইজ লুট করছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, কালো পদ্ধতিকে সাদা করেছেন। সবাই তার ভাগ পেয়েছে, একমাত্র বামপন্থীরা তাদের নীতিগত অবস্থান, সেই অবস্থানকে কুর্নিশ জানাতেই হয়। বাকিরা কাঁচের ঘরে বসে ঢিল ছুটছে। যদি কংগ্রেস আরো ভালো টাকা পেত ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, মুখে সেলোটেপ গুজে থাকতো। দ্বিচারিতার সীমা। অনেকে বলেন যে মোদিজি মুখে যা বলেন কাজে তা করেন না। 3টে এক্সাম্পল দিচ্ছি। রমেশ বিদুরি, যিনি বিএসপি সাংসদ দানি শালিকে সংসদের মধ্যে অত্যন্ত খারাপ ভাষায় আক্রমণ করেছিলেন,
প্রিভিলেজ কমিটির সামনে বিবৃতি দিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করেছিলেন। রমেশ বিদুড়ি কিন্তু এবার মনোনয়ন পাননি। প্রজ্ঞা ঠাকুর অনেক উস্কানিমূলক কথাবার্তা বলেন, টিকিট পাননি। অনন্ত হেগড়ে 6 বারের সাংসদ উত্তর কর্ণাটকে, যিনি কয়েকদিন আগে বললেন যে এবার 400 পার হলে বিজেপি সংবিধান বদল করবেন, টিকিট পাননি। এবং প্রধানমন্ত্রী একটা বিদেশি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে বিজেপির এবং কেন্দ্রীয় সরকারের দূরতম কল্পনাতেও নেই যে সংবিধান বদল করার ব্যাপারে। অর্থাৎ টিকিট কিন্তু এদেরকে দেয়া হয়নি। আবার রাহুল গান্ধী ওয়েনার থেকে লড়ছেন, তার বিরুদ্ধে ওখানে বিজেপির প্রার্থীকে কে সুরেন্দ্রন, তিনি কে কেরালায় বিজেপির সভাপতি, এলডিএফ ইউডিএফ এর বিরুদ্ধে প্রতিবাদের মুখ। অর্থাৎ রাহুল গান্ধীকে ছাড়া হলো না, ফ্রি হ্যান্ড দেয়া হলো না, তিনি কিন্তু চাপের মুখে থাকবেন। একদিকে ডি রাজা স্ত্রী অ্যানি রাজা জনপ্রিয় বাম নেত্রী, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, সুরেন্দর প্রতিদ্বন্দ্বিতা করবেন, রাহুলও প্রতিদ্বন্দ্বিতা করবেন। 4 লক্ষের বেশি ভোটে রাহুল জিতেছিলেন, এবার কিন্তু রাহুলকে একটু ঘাম ঝরাতে হবে। নরেন্দ্র মোদী বিশ্বাস করেন কোনো লড়াই সোজা নয়, এবং কাউকে যত নিশ্চিত কেউ কোনো আসনে হন না কেন তাকে ওয়াকওভার দেয়া সংসদীয় গণতন্ত্রের পক্ষে ঠিক নয়। সেই জন্য তিনি এমন একজনকে প্রার্থী করেছেন যিনি বিজেপির কেরালার মুখ। অর্থাৎ বার্তা খুব পরিষ্কার যে রাহুলকে ওয়াকওভার দেওয়া যাবে না। বামপন্থীরা কংগ্রেসকে বলেছিল যে রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে লড়াই করুন, তিনি কেরালায় বামেদের বিরুদ্ধে লড়তে আসছেন কেন? রাহুল গান্ধী কিন্তু এবার একটু ঘাম ঝরাতে হবে। 4 সদাগরের মনসা পুজো করার মতো ওয়েনারে গেলে হবে না, সময় দিতে হবে ওয়েনারে, খুব লড়াই হবে ওখানে। আমেঠি রায়বেরেলি থেকে গান্ধী পরিবারের কেউ দাঁড়াচ্ছেন না, সোনিয়া গান্ধী রাজ্যসভায় চলে গেছেন, এবং প্রিয়াঙ্কা যদি শেষ মুহূর্তে রায়বেরেলি থেকে দাঁড়ানো, বিজেপি কিন্তু জবরদস্ত একজন প্রার্থী দেবেন। দেখুন পিলভিটে বরুণ গান্ধীকে দেয়া হয়নি, খুব সঙ্গত। বরুণ কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার মুখ খুলেছেন। একবার শোনা যাচ্ছিল রাহুলের ভারত জোড়ো যাত্রা উত্তরপ্রদেশে গেলে তিনি যোগ দেবেন, দেওয়া হয়নি। কিন্তু মানেকা গান্ধী পেয়েছেন সুলতানপুর থেকে। মানেকাকে বিজেপি গান্ধী পরিবারের অংশ বলে মনে করে না, কারণ বহুদিন আগেই তিনি ইন্দিরা গান্ধীর সঙ্গে ঝগড়া করে এক কাপড়ে গান্ধী পরিবার থেকে বেরিয়ে এসছেন। তিনি 35 বছর হলো বিজেপির সঙ্গে যুক্ত, অটলজির সময়তে মন্ত্রী ছিলেন, তিনি বিজেপি সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। কিন্তু তার ছেলে বরুণকে বিজেপি কিন্তু তাদের নিজেদের লোক বলে মনে করে না, তাই সুলতানপুরে মানেকা পেয়েছেন, পিলভিটে কিন্তু বরুণ গান্ধী পাননি। অর্থাৎ গান্ধী পরিবারের সেভাবে কোনো রিপ্রেজেন্টেশন লোকসভায় থাকবেন না, একমাত্র থাকবে না। রাহুল গান্ধী হয়তো এনআর থেকে জিতবেন, তিনি থাকবেন, কিন্তু আমেঠি, রায়বেরেলি, পিলভিট কোথাও গান্ধী পরিবারের কেউ থাকছেন না। এবং মানেকা গান্ধী পদবিতে গান্ধী থাকলেও বিজেপি তাকে গান্ধী পরিবারের অংশ বলে মনে করে না, কারণ দীর্ঘদিন আগেই তিনি গান্ধী পরিবারের সঙ্গে সব সংস্রব ত্যাগ করেছেন। এটাই হচ্ছে বিষয়। এবং এবারেই উত্তরপ্রদেশে গান্ধী পরিবারের থেকে কেউ লোকসভায় যাবেন না, দাক্ষিণাত্য থেকে রাহুল গান্ধী যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। সোনিয়া গান্ধী উচ্চ কক্ষে গেছেন, কার্যত লোকসভা গান্ধী পরিবারের প্রভাব মুক্ত হচ্ছে। এবং ওয়েনারেও রাহুল গান্ধী ওয়াকওভার পাবেন না, তাকে লড়াই করতে হবে। অ্যানি রাজা যথেষ্ট শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, এবং কে সুরেন্দ্রন যিনি কেরালার বিজেপির রাজ্য সভাপতি, তিনিও ছেড়ে কথা বলার বান্দা নয়। আকর্ষণীয় হতে চলেছে এবারের লোকসভা নির্বাচন।